এর আগের দিন আমি তোদের বাংলা গানের ইতিহাসের সারসংক্ষেপ এবং মোটামুটি একটা আলোচনা করেছিলাম অল ওভার বাংলা গানের ইতিহাসে কী রয়েছে সেটা নিয়ে, তাই তো? অ্যান্ড সেই ভিডিওতে আমি তোদের বলেছিলাম যে নেক্সট ভিডিওটা আমরা টপ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে আসবো, 150-200 যেরকম হবে সেরকম। এবং তোরা যদি সেই সারসংক্ষেপের ক্লাসটা এর সঙ্গে যদি এই এমসিকিউগুলো করে নিস, তাহলে এখান থেকে যে 2-3টা প্রশ্ন আসে আর কি বাংলা গানের ইতিহাস থেকে, সেটি চলেই আসবে। অ্যান্ড এরপরে তো আমরা আরও ডেপথভাবে কম এমসিকিউতে, মানে যখন ইম্পর্টেন্ট সাজেশন দিব তখন তো দিবই, বাট আপাতত বেসিসে তোরা যদি এইটুকু করে নিস তো হয়ে যাবে। এভাবেই তোদের পুরো এই সাহিত্যের বইটার ক্লাস আসবে, তাই তো? তো সেরকমই আমি আজকে তোদের জন্য নিয়ে এসেছি আমাদের এই বাংলা গানের ইতিহাসের টপ মোস্ট এমসিকিউ এবং গভীর বিশ্লেষণ। এমসিকিউগুলি কীভাবে আছে সেটা আমি তোদের অবশ্যই বলছি। অ্যান্ড তার আগে বলে দিই, আমি তোদের জন্য 150টা এমসিকিউ এনেছি। এই 150টার মধ্যে পুরো বইটা এখানে, মানে ওই পার্টিকুলারলি সেই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তার আগে তোরা অনেকেই ফিডব্যাক দিচ্ছিলি এর আগে, যে বলেছিলাম আমার গ্রুপে 1-2 জন যে বাংলা গানের ইতি যেটা আমি পড়িয়েছিলাম সেটা হচ্ছে আরও ডেপটে পড়ালে ভালো হতো। অবশ্যই ভালো হতো বলতো, কিন্তু কেন পড়ায়নি বলতো? কারণ এখান থেকে খুব বেশি একটা ইম্পর্টেন্ট কিন্তু না এই চ্যাপ্টারটা, 2 থেকে 3টা প্রশ্নই আসে। যেমন আমি তোদের করাচ্ছি হচ্ছে আদরিণী, তাই তো? আদরিণী কিন্তু অনেক ডিপভাবে করাচ্ছি। কেন করাচ্ছি? কারণ ওখান থেকে প্রায় 8 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার। আর 2 নম্বর কী বলতো, এই বাংলা গানের ইতিহাসে অনেক টার্ম আছে যেগুলো তুই মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। তো এই বিষয়টা মাথায় রাখবি, ওকে? অ্যান্ড ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবি। তো চল শুরু করি। আর এটা পিডিএফটা অলরেডি কিন্তু পিডিএফটা গ্রুপে আপলোড হয়ে গেছে অলরেডি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি 2 দিন আগে দিয়ে দিয়েছি, অ্যান্ড আজকে ক্লাসটাও দিচ্ছি, ওকে? অ্যান্ড টেলিগ্রামে এটা আপলোড হয়ে যাবে। তো তোরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রামে জয়েন হয়ে নিবি। হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করে নিবি যে আমাদের পিডিএফ দরকার, তো আমি তোদের পিডিএফ দিয়ে দেবো আবার, ঠিক আছে? তো চল এখন শুরু করি। তো 150টা এমসিকিউ আমি থ্রুলি তোদের একটু পড়াই দিব, অ্যান্ড বাদ বাকি তোরা পিডিএফটা ভালোভাবে পড়ে নিবি। পিডিএফ আকারে এটা দিয়ে রেখেছি, তোরা এটা চাইলে বারো করতে পারিস, ঠিক আছে? বা মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, যা যেটা আছে সেখান থেকে পড়ে নিবি, ওকে? তো দেখ, আমি বলে দিই যে আমি এটা তোদের কীভাবে করাচ্ছি। দেখ, প্রথমে আমরা প্রশ্ন এনেছি, অ্যান্ড তার আগে আমি সেদিনকার তোদের 8টা পয়েন্টে কিন্তু আমি তোদের বাংলা গানের ইতিহাসটা পড়েছিলাম। মানে 8টা পার্ট ছিল আমাদের, 1 নম্বর 2 নম্বর। প্রথম পার্টে আমরা আদি ও প্রাচীন যুগ সম্বন্ধে জেনেছি এরকম। তো এখানে আমি 8টা পার্ট কিন্তু আছে, ঠিক আছে? 8। এবং 8টা পার্টের প্রত্যেকটা পার্ট থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু আমি এখানে তোদের জন্য এনে রেখেছি, ওকে? তো এবং তার প্রশ্নটা কীভাবে পড়া হচ্ছে, প্রথমে ধর আমি প্রশ্ন রাখলাম, অ্যান্ড প্রশ্নের পরে যেটা অ্যান্সার বা যে প্রশ্ন সেই রিলেটেড আমি 3 থেকে 4টা, মানে 4টা করে আমি গভীর বিশ্লেষণ তোদের জন্য করে রেখেছি। মানে কি, এই 4টা ধর প্রশ্ন আকারে ধরতে পারিস তোরা। তো এই একটা প্রশ্ন এখান থেকে ধর আরও 4টা প্রশ্ন বের হয়ে গেল। এর পাশাপাশি মুখ দিয়ে তো আমি কিছু বলবোই। তো এভাবে তোরা যদি পড়িস তাহলে মনে হয় না তোদের আটকাবে। আর জানি না তোদের ফ্রিতে এরকম পিডিএফ কেই বা দিবে। তো যাই হোক, চল এখন আমরা শুরু করি। তো ফার্স্ট অফ অল দেখ, প্রথম প্রশ্ন আমাদের কী বলেছে যে মানুষের আদিমতম শিল্প কোনটি, ওকে? তো মানুষের আদিমতম শিল্প হচ্ছে নৃত্য। অনেকে মনে হতে পারে যে এখানে তো সঙ্গীত হতে পারতো, বাট না। কেননা এটাই যে এখানে গভীর বিশ্লেষণ করলে তোরা বুঝতে পারবি, অ্যান্ড সবটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখ, প্রাচীন মানুষ ভাষা সৃষ্টির আগে অঙ্গভঙ্গি ও নৃত্যের মাধ্যমে ভাব প্রকাশ করত। স্বাভাবিক, আগে তো মানুষ কথা বলতে পারতো না, তাই না? অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু তাদের নিজের মনোভাব প্রকাশ করতে পারলো। তার পরবর্তীকালে তারা মুখের থেকে কিছু আওয়াজ বের করলো এবং সেটার মাধ্যমে তারা তাদের মনোভাব প্রকাশ করা শুরু করেছিল। বাট সবার আগে কিন্তু তারা কোনো কিছু ওই অঙ্গভঙ্গর মাধ্যমেই কিন্তু তারা তাদের মনোভাব প্রকাশ করতো, তাই ঠিক আছে? যারা ছোটোদের বই পড়িস তারা এই বিষয়টা আশা করি জানতে পারবি। নৃত্যের ছন্দ থেকে পরবর্তী সঙ্গীত, তাল ও লয়ের ধারণা জন্ম নেয়। মানে এই নৃত্যের পরেই কিন্তু এই সঙ্গীত, তাল বা লয় এগুলো জন্ম নেয়। মানুষের প্রথম বাদ্যযন্ত্র ছিল কি নিজের শরীর, হাততালি, পধ্বনি ও কণ্ঠস্বর। এটা কিন্তু আমি তো পড়েছিলাম ডেপথ অ্যানালাইসিসে। আদিম শিকার ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল এই যৌথ নৃত্য গীত, ওকে? তো এখান থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে মানুষের প্রথম বাদ্যযন্ত্র কী ছিল, সেটা হচ্ছে নিজের শরীরের অঙ্গভঙ্গি বা যেমনকি হাততালি, পদধ্বনি, কণ্ঠস্বর এগুলি, ঠিক আছে? ইম্পর্টেন্ট। সেকেন্ড প্রশ্নটা কী বলেছে, মানুষের শরীরে আদিমতম সাংগীতিক যন্ত্র কোনটি? তো সেটা কি কণ্ঠ। মানুষের কণ্ঠই ছিল কিন্তু প্রথম সাংগীতিক যন্ত্র, এটাও কিন্তু পড়িয়েছিলাম, ওকে? তো দেখ কতটা ইম্পর্টেন্ট এগুলো। তো দেখ এখানে কী বলেছে, মানুষ কণ্ঠ হলো প্রকৃতির তৈরি প্রথম সংশয় সম্পূর্ণ বাদ্যযন্ত্র, ওকে? আদিম মানুষ পশু পাখির ডাক অনুকরণ করতে গিয়ে কণ্ঠনালীর বিচিত্র সুর আবিষ্কার করে। বাদ্যযন্ত্র আবিষ্কার বহু আগেই মানব কণ্ঠের মাধ্যমে সুর ও অনুভূতির আদান প্রদান শুরু হয়। শাস্ত্রীয় সঙ্গীত মানব কণ্ঠকে কি গাত্রবীণা ও প্রাকৃতিক বাদ্যযন্ত্র বলা হয়? তো শাস্ত্রীয় সঙ্গীতে মানব কণ্ঠ এটাকে কী বলা হয়? গাত্রবীণা বা কি প্রাকৃতিক বাদ্যযন্ত্র, ওকে? ইম্পর্টেন্ট, আসতে পারে এক্সামে।
পরের প্রশ্নটা কী বলছে, ভারত তথা বাংলা যাবতীয় বাদ্যযন্ত্রকে শাস্ত্রীয়ভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, কী কী ভাগ সেগুলো এখানে বলা রয়েছে। তদ্যবাদ্য, সুশীর বাদ্য, অবনন্দ বাদ্য ও কি ঘনবাদ্য। এভাবে ডেসক্রিপটিভ তোরা একটু পড়ে নিবি, কারণ এভাবে পড়াতে গেলে অনেক ঝামেলা হবে, অনেক টাইম লাগবে। তোরা একটা ভালো করে পড়ে নিবি, আমি ওভারঅল বলে দিচ্ছি উপরে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে প্রশ্নে আমরা যাব, বাংলা গানের প্রাচীন যুগের সময়সীমা কত? সেটা কত? 9 থেকে 12 শতক, ঠিক আছে? এটা হচ্ছে প্রাচীন যুগ। এরপরে আসে মধ্যযুগ, তারপরে হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ কত? সেটা হচ্ছে এই 1800 থেকে বর্তমান পর্যন্ত। ওকে, আসলে 1900 থেকে বর্তমান পর্যন্ত। এবার দেখ, বাংলা গানের মধ্যযুগের সময়সীমা হচ্ছে 13 থেকে 18, আর বাংলার আধুনিক গানটা 19 শতক থেকে এখন পর্যন্ত। ওকে, বাদ বাকি এই যে এই 19 শতকে কী কী মানে কোন কোন গান চলতো, যেগুলো আমি তোকে অলরেডি ইম্পর্টেন্ট আগে পড়িয়েছিলাম আমাদের মেন ক্লাসে, তো এগুলো একটু দেখে নিবি যে কী টপ্পা, কবিগান, হাপ্পা, খাটাই, নাট্যগীতির মাধ্যমে আধুনিক যুগের সূত্রপাত হয় এবং কীভাবে কী স্বদেশি গান চলে 19 শতকে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর, পঞ্চকবির হাত ধরে আধুনিক বাংলা গানে বিশ্বমানের সাহিত্যিক রূপ পায়। ওকে, বিংশ শতকে আধুনিক গান, ছায়াছবির গান, গণসঙ্গীত, ব্যান্ডের গানের বিকাশ ঘটে। এভাবে বাদ বইগুলো তোরা পড়ে নিবি। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম গানের নিদর্শন কোনটি? সেটা কি চর্যাপদ, চর্যাগীতি। ওকে, চর্যাপদের মূল কি? চর্য বিনিশ্চয়, যার অর্থ কি? কোনো আচরণীয় আর কোনটি নয়, ঠিক আছে? মানে কোনটা আচরণযোগ্য আর কোনটা আচরণযোগ্য নয়, সেটা কিন্তু এটার মানে, ঠিক আছে? চর্যাপদের মূল নাম এটা। এখানে বাদ বইগুলো পড়ে নিবি। তবে কি চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? সেটা কি মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, হরপ্রসাদ শাস্ত্রী সম্বন্ধে একটু ডিসক্রিপটিভ এখানে দেওয়া রয়েছে। তবে কি হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে চর্যাপদ পুঁথি আবিষ্কার করেন? নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু এক্সামে আসতে পারে, হ্যাঁ, এমসিকিউ আকারে। কেন, কারণটা কি সেটা এখানে দেওয়া রয়েছে। মুসলিম আক্রমণের সময় প্রাচীন বাংলার বৌদ্ধ সাধকরা পুঁথি নিয়ে নেপাল ও তিব্বতে আশ্রয় নিয়েছিল। ওকে, এই আবিষ্কার বাংলা ভাষাকে ইতিহাসে 1000 বছর পেছনে নিয়ে যায়। তারপরে প্রশ্নটা কী বলছে, হরপ্রসাদ শাস্ত্রী কত সালে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেছেন? 1960 সালে। কত সালে? 1960 সালে। তিনি এর আগে কি 1897 ও 1898 সালে নেপালে নিয়ে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছিলেন এর আগে। ওকে, চর্যাপদের গানগুলি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1916 সালে। কত সালে? 1916 সালে। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় চর্যাপদ কী নামে প্রকাশিত হয়েছিল? 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা। আবিষ্কৃত মূল পুঁথিতে চর্যাপদ মোট গানের সংখ্যা কতগুলি ছিল? 46, সমস্ত একবারই দিই, মানে কত? 46.5টি। ওকে, এবং 23 জন ছিল যারা এই গানটি করেছিলেন। ওকে, এগুলো তো আমি তোদের পড়িয়েছিলাম, এই যে এখানে সব দেওয়া রয়েছে। চর্যাপদে মোট কতজন পদকর্তার পরিচয় পাওয়া যায়? 23 জন পদকর্তার পরিচয় এখানে পাওয়া গিয়েছিল। ওকে, পদকর্তার নামের শেষে কি সম্মানসূচক পাত বা পা শব্দটি ব্যবহৃত হতো। চর্যাপদের একমাত্র মহিলা পদকর্তা ছিলেন কি? কুকুরি পাত। ওকে, খুব ইম্পর্টেন্ট। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে চর্যাপদের পদকর্তার সংখ্যা কত? 24 জন। চর্যাপদের সবচেয়ে বেশি পদকে রচনা করেন কাহুপাত, দেওয়া রয়েছে এখানে। কাহুপাত চর্যাপদের কয়টি পদ রচনা করেছেন? 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদ 8টিকে রচনা করেছেন ভূসুকপাত। চর্যাপদের 1 নম্বর পদ থেকে রচিত কে? সেটা হচ্ছে লুইপাত। চর্যাপদের ধর্ম মতে মূলত কাদের সাধন সঙ্গীত? সেটা কি সজিয়া বৌদ্ধ সাধকের। এবং এই যে এইগুলো কিন্তু দেখে নিবি, ঠিক আছে? আমি বলছি না হয়তো সেভাবে, কারণ অনেক টাইম লেগে যাবে, বাট এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে এতে বৌদ্ধ ধর্মের মহাযান হয়ে গেল, মহাযান, ওকে, সহযান, বজ্রযান মতামত প্রকাশ ঘটেছে। হ্যাঁ, তাদের মধ্যে বাইরে আচার অনুষ্ঠান নয়, মানবদেহের ভেতরেই বিশ্বাস ব্রহ্মাণ্ড বিদ্যমান। ওকে, এগুলো কিন্তু এমসিকিউ আকারে প্রশ্ন এখান থেকে আসতে পারে, তো এগুলো একটু ভালোভাবে দেখে নিবি। এবারে কী বলছে, চর্যাপদের রূপকধর্মী রহস্যময় ভাষাকে কী বলা হয়? সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা এখানে বলা হয়। চর্যাগীতি পরিবেশনের সময় গানের যে অংশ বারবার ফিরে আসতো তাকে কী বলা হতো? ধ্রুপদ বলা হতো। কী বলা হতো? ধ্রুপদ বলা হতো। ভেরি ইম্পর্টেন্ট, কী বলা হতো? ধ্রুপদ বলা হতো। প্রাচীন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের গানের স্থায়ী অসংখ্যকে ধ্রুপদ বলা হতো। চর্যাপদের প্রতিটি পদের দ্বিতীয় পংক্তির শেষেকে ধ্রু সংকেত দিয়ে ধ্রুপদ নির্দেশন করা থাকতো। ওকে, এটি প্রমাণ করে যে চর্যাপদ নিছক পাঠ্য কবিতা নয়, মূলত সমবেত ও এককভাবে গাওয়া গান একটা, ঠিক আছে? এককভাবে এই গানটা গাওয়া হতো। এবং আধুনিক গানে একে আমরা কি স্থায়ী বা কোরাস অংশ বলি না আমরা? কোরাস অংশ, তো এটাকে বলা হচ্ছে কোরাস অংশ। ওকে, এবার দেখ কী বলছে যে ক আ তরবুর পঞ্চবিডাল চঞ্চল চিত্র পৈঠকাল চরণটি কার রচনা? লুইপাদের এটা রচনা। ওকে, নগরবাহির ডম্বি তহিরি কুড়াইয়া কার লেখাপদ? কাহুপদের লেখাপদ।
এটি কি চর্যাপদের 10 নম্বর পদ। ওকে, গানটি কি দেশাকার আগে রচিত হয়েছিল। আপনা মাংসে হরিণা বৈরি, বিখ্যাত পঙ্ক্তিটি রচিতাকে ভুসুকপাত। ওকে, এটি চর্যাপদের 6 নম্বর পদের অন্তর্ভুক্ত। বললাম না, খুবই ইম্পর্টেন্ট এই যে 4টা করে আমরা এখানে দিয়ে রেখেছি, মানে ওদের গভীর বিশ্লেষণ, এটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নের। উঁচু উঁচু পাপ তহি বসই সবই বালি, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এটা কে রচনা করেন? বল, লুইপাত, সবরপাত, ভুসুকপাত না কাহুপাত, থেকে সবরপাত। এটা চর্যাপদের 28 নম্বর পদে বিখ্যাত অংশ। গানটি শবরীর আগে পরিবেশন করার কথা বলা হয়েছে। ওকে, এতে পাহাড়ে বসবাসকারী শবর রমির ময়ূরপুচ্ছ ও কি গুজ্জার মালা পড়ার বন্ডিলও বর্ণনা রয়েছে এখানে। শবরপাত আদিবাসী জনগোষ্ঠীর প্রেম জীবনকে গানে চমৎকারভাবে ফুটিয়ে চলেছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই এমসিকিউটা, ভালোভাবে দেখে নেবে, এটা এক্সামে এসে যেতে পারে। আচ্ছা, আমরা পরে যাবো এবার। তারপরে কী বলেছে, এবার আমাদের দেখ 1 নম্বর পয়েন্টটা শেষ, আমরা 2 নম্বর পার্টে চলে আসলাম। 1 নম্বর পার্টের পর মধ্যযুগ ও প্রাক আধুনিক পর্বে যে গানের ধারা ছিল, সেখান থেকে কী কী এমসিকিউ হতে পারে সেটা কিন্তু আমরা এখানে এবার নিয়ে এসেছি। ওকে, তো চলো আমরা এখন এটা পড়ি। দেখ, প্রথম প্রশ্ন এখানে কী বলছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারকে, সেটা কি বসন্তরঞ্জন রায় বিদ্যুতল্প। ওকে, বসন্তরঞ্জন রায় ছিলেন কি বঙ্গীয় সাহিত্যের পরিষদের অন্যতম প্রধান কি পুঁথি দক্ষ। ওকে, তিনি প্রাচীন পুঁথির ভাষা ও কি লিপিতত্ত্বের অত্যন্ত দক্ষ পণ্ডিত ছিলেন। তাই এই আবিষ্কার মধ্যযুগে বাংলা সাহিত্যের হারিয়ে যাওয়া যোগসূত্রে ফিরিয়ে আনে। তিনি দীর্ঘ পরিশ্রম করে কাব্যটি কি পথোদ্ধার ও সম্পাদনা করেন। ওকে, দেখ এরপরে কী বলছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? বাঁকুড়া কাকিলা গ্রামের এক গোয়ালঘর থেকে। ওকে, বসন্তরঞ্জন রায় কত সালে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কার করেন? 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে মুদ্রিত হয়েছিল? 1916 সালে। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতাকে বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস ছিলেন কি প্রাক চৈতন্য যুগের আদি কবি। তিনি দেবী বাসুলি ও কি বিশালা লক্ষ্মীর পরম ভক্ত ও পূজারী ছিলেন। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির ভেতরে চিরকুটে কী নাম পাওয়া যায়? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল চরিত্রের সঙ্গে কয়টি? 3টি। এটা কি কৃষ্ণ, রাধা, এটা কি বড়াই। কৃষ্ণ কি প্রেমের আধিপত্য ও কি প্রেমের আধিপত্য ও কি গোপবালক, মানবিক কিছুটা দানবিক রূপ। রাধা কি রক্তমাংসের গ্রাম্য কিশোরী ও প্রেমীর দণ্ডের ক্ষত বিক্ষত নারী। বড়াই কি সেটাকে দুটি বা ঘটক চরিত্র যে ধারা ও কৃষ্ণের মিলনে যোগসূত্র তৈরি করে। এই 3টি চরিত্রের সংকলনের মাধ্যমে গীতি আল্লাহটি অভিনীত ও পরিবেশিত হতো। এবারে কী বলছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কয়টি খণ্ড রয়েছে? 13টি খণ্ড রয়েছে। ঠিক আছে, খণ্ডগুলি কী কী? জন্ম, তাম্বুল, দান, নৌকা, ভর, ছত্র, বৃন্দাবন, কালিয়া দমন, যমুনা, হার, বান, বংশী ও ধারাবিহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম যথাক্রমে কি? দণ্ডখণ্ড কি রাধাবিরহ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট কতগুলি রাগের উল্লেখ পাওয়া যায়? 32টি রাগ এখানে পাওয়া যায়। কত কথা সুর ও অভিনয়ের সমন্বয়ে পৌরাণিক কাহিনী ভিত্তিক যে গান রচিত হয় তাই কি বলে? পাঁচালী গান বলে। পাঁচালী গানকে পরিমার্জিত রূপ দিয়ে জনপ্রিয় করে তোলেন কোন ব্যক্তি? সেটাকে দাশরথী রায়। দাশরথী রায়কে লোকসমাজের সংক্ষেপে কি দাশু রায়ও বলা হয়ে থাকে। ওকে, বৈষ্ণব সমাজের প্রধান সঙ্গীত রূপ কীর্তন মূলত কয় প্রকার? 2 প্রকার। এটাকে নাম কীর্তন, এটাকে লীলা কীর্তন। লীলা কীর্তন কি কেবল ভগবানের নাম ও দলবদ্ধ খোল করাতল সহযোগ গাওয়া। আর লীলা কীর্তন কি? সেটা হচ্ছে কি, লীলা কীর্তন হচ্ছে আমাদের পদবলী সাহিত্যের ভাবাশ্রয় রাধাকৃষ্ণের প্রেম কথা ও নাট্যরূপ এখানে পরিবেশন করা হয়েছিল। ওকে, কীর্তন গান বাংলা লোকসঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের এক অনুপম মেলবন্ধন। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখ পরেরটা কী বলছে এখানে, সেটা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা বিধায়ক পদাবলী নাট্যগীতকে কী বলা হয়? লীলা কীর্তন বলা হয়। কীর্তনের প্রধান ঘটনা কয়টি? সেটা হচ্ছে 4টি। এটা কি মনসারি, গড়ানহাটি, রেনেটি, আর এটা কি মন্দারিনী। এগুলো কোনটা কি সেটা এখানে পড়ে নিবি। এবার আমরা 3 নম্বর পার্ট পড়বো। 3 নম্বর পার্ট এখানে কী রয়েছে? অষ্টাদশ শতক প্রাক আধুনিক গর্ব। ওকে, পড়বো। তো এবার আমরা এটা পড়বো। এটা কী বলে, দেখ, বাংলা শ্যামাসঙ্গীত আদি প্রত্যবর্তককে সেটা কি রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেন তৈরি গানের সুরটি বাংলায় কী নামে খ্যাত? রামপ্রসাদী সুর নামে খ্যাত। আর রামপ্রসাদী সুর মূলত কি ভাটিয়ালি, বাউল ও শাস্ত্রীয়, ভৈরব ও কি মালসী রাগের এক অপূর্ব মিশ্রণ। এতে সুরের জটিল কারুকার্যের চেয়ে মনে সরল আরতি ও কানাই প্রধান রয়েছে। ওকে, রামপ্রসাদের পরবর্তী সময়ে কোন শাক্ত কবি শ্যামসঙ্গীত ধারাকে উচ্চতায় নিয়ে যান? সেটা কি কমলাকান্ত ভট্টাচার্য। কি কমলাকান্ত ভট্টাচার্য। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে প্রতিদ্বন্দ্বিতামূলক উপস্থিতি বুদ্ধিগানকে কী বলা হয়? কবিগান বলা হয়ে থাকে। ওকে, কলকাতা ও তার আশেপাশের কি নব্য ধনী ও বাবু সম্প্রদায়ের মনোরঞ্জনের জন্য কবিগান জন্ম হয়। বাদ বাকিগুলো ডিটেলসগুলো তোরা দেখে নিবি। নিচের কে একজন বিখ্যাত কবিয়াল ছিলেন? সেটাকে বড়ু চণ্ডীদাস। ওকে,
টপ্পা গান উৎপত্তি ভারতের কোন অঞ্চলের লোকসঙ্গীত থেকে, সেটা কি পাঞ্জাব। ওকে, পাঞ্জাব থেকে এটি হয়েছিল। পাঞ্জাব কি উটের চালকদের প্রেমমূলক চটুল লোকগান ও টপ্পা উৎপত্তি হয়েছিল। ওকে, মধ্য ভারতের কি গেলাম নবী প্রথম টপ্পাকে শাস্ত্রীয় রাগাশ্রী মর্যাদিত রূপ দেন। এটি মূলত কি লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অন্তর্গত। বাদবাকি ডিটেলসগুলো তোরা ভালোভাবে দেখে নিবি, বারবার বলছি আমি। ওকে, আমি স্পিডে পড়াচ্ছি কারণ পিডিএফটা আমি দিয়ে দিই, জাস্ট পড়াতে এখন হচ্ছে কোশ্চেনগুলো তারপরে রিভাইজ করার জন্য, তাই জন্যে ওভারঅল কিন্তু এগুলো মুখস্থ করতে হবে তাদের। বাংলা টপ্পা গানের শ্রেষ্ঠ রূপকার প্রবর্তককে, সেটাকে রামনীতি গুপ্ত নিধিবাবু যাকে আমরা বলে থাকি। বাংলাদেশের প্রথম রাগ সঙ্গীতের ধারা হিসেবে চর্চা শুরু করেন কে, সেটাকে রঘুনাথ রায়। রঘুনাথ রায় ছিলেন কি বর্ধমান রাজদরবারে অত্যন্ত সম্মানিত রাজ সঙ্গীতজ্ঞ। খেয়াল শব্দটি কোন ভাষার শব্দ, সেটা হচ্ছে আরবি শব্দ। ওকে, বাংলা ধ্রুপদ ও খেয়াল পীতস্থান বিষ্ণুপুরের ঘরনা এই প্রতিষ্ঠা করেন কে, সেটাকে রামশঙ্কর ভট্টাচার্য। যাই হোক, 51টা প্রশ্ন আমরা মোটামুটি পড়লাম। বাদ বাকি ডিটেলসগুলো ভালোভাবে পড়ে নিবি, এবং তোদের বলি দেখ পিডিএফটা খুব ইম্পর্টেন্ট, এই পিডিএফটা তোদের লাগবেই। যারা ক্লাসটা দেখছিস না এখন, পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নে। যারা এখনই ভিডিওটা দেখছিস তাদের তো অলরেডি ভিডিওটা আমরা দিয়ে দিয়েছি, যারা পরবর্তীকালে দেখছিস অবশ্যই তোরা ডেসক্রিপশন বক্সে ক্লিক কর। ডেসক্রিপশন বক্সে ক্লিক করার পর ওখানে 2টা লিঙ্ক রয়েছে, একটা হচ্ছে তোর ডাব্লিউপি মানে হোয়াটসঅ্যাপ, আর একটা দেখ টেলিগ্রাম। তো তোদের যদি মনে হয় যে না আমার ডাইরেক্ট হচ্ছে পিডিএফটা আমার দরকার আছে, তো তোরা অবশ্যই টেলিগ্রামে চলে যাবি, গিয়ে ওই ডকুমেন্ট মানে পিডিএফ সেকশনে যাবি, ডক যেখানে লেখা থাকে ওখানে দেখবি লেখা রাখবে যে বাংলা গানের ইতিহাসের 150+ এমসিকিউ, বাংলা গানের ইতিহাসের যে সারসংক্ষেপের যে ক্লাসটা আমি দিয়েছিলাম ওটাও কিন্তু A4 পেজে দিয়েছি, তো সেটাও তোরা ভালো করে পড়ে নিতে পারবি, জেরক্স করে নিতে পারবি। এটাও সেভাবে দেবো। আর যদি বলে যে না আমি খুঁজে পাচ্ছি না, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোরা অবশ্যই জয়েন হবি, কারণ ওখানে বিভিন্ন ক্লাসে আপডেট দেওয়া হয় এবং সব কিছু ফ্রিতেই করা হচ্ছে, অঙ্ক, বাংলা, এরপর জিওগ্রাফি শুরু হবে। তো ওখানে গিয়ে আমাদের জাস্ট মেসেজ করে দিবি, ঠিক আছে, একটা আমরা অবশ্যই তোদের মানে সেটা প্রোভাইড করে দেবো। ওকে, কারণ আমাদের এখনও মেম্বার খুবই কম, আর আমরা ছোটো চ্যানেল, তো আমরা তোদের আরামসে তোদের মেসেজ আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, তোরা অবশ্যই মেসেজ করবি এবং অবশ্যই পিডিএফটি কালেক্ট করবি। ফ্রিতে দিচ্ছি তোদের, কোনো টাকা পয়সা কোনো ব্যাপার নেই এখানে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পিডিএফটা। তো অবশ্যই তোরা পিডিএফটি নিয়ে নিবি। ওকে, চলো এখন আমরা শুরু করি। আচ্ছা, রামশঙ্কর ভট্টাচার্য বিখ্যাত শিষ্য কে ছিলেন যিনি ধ্রুপদকে দেশ জুড়ে খ্যাতি পান, সেটাকে যদু ভট্ট। বাদ বাকি ডিটেলসগুলো পড়ে নিবি তোরা, আমি এখন নতুন করে পড়াচ্ছি না, কারণ একটা টাইমের ব্যাপার রয়েছে। লখনৌয়ের নবাব ওয়াজেদ আলী শাহের হাত ধরে কোন লঘুশাস্ত্রীয় ধারার জন্ম হয়, সেটা কি ঠুংরি। বার সংস্কৃত পাঞ্চের গান এর দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন, থেকে শিবচন্দ্র ঠাকুর। রূপচাঁদ পক্ষী কোন ধারার গানের সাথে যোগ করেছেন, সেটাকে পাঞ্চের গান। 1875 সালে লেফেদেফের অনুদিত কোন নাটকের মধ্যে দিয়ে বাংলা নাট্যগান সূচনা হয়, সেটা কি কাল্পনিক সংবদল, মানে কি যে কি দ্য ডিসগিউস। ওকে, এবারে পরেরটা কি বলতে দেখ, মাইকেল মধুসূদন দত্তের কোন নাটকে গান যুক্ত হয়েছিল, সেটা কি শর্মিষ্ঠা নাটকে কিন্তু গান যুক্ত হয়েছিল। 1858 সালে রচিত শর্মিষ্ঠা ছিল মধুসূদন দত্তের প্রথম মৌলিক বাংলা নাটক। ওকে, নাটকটি কি বেলগাছিয়া নাট্যমঞ্চে 1859 সালে মহাসমরে অভিনীত হয়। ওকে, এই নাটকের সাফল্য বাংলা মঞ্চে আধুনিক সঙ্গীতে স্থায়ী স্থান করেছে। ওকে, যতীন্দ্রনাথ ঠাকুরের সংকলিত প্রথম স্বদেশী গানের বইটির নাম কি, সেটা কি ভারত সঙ্গীত। ওকে, মিলে সব ভারত সন্তান গানটি রচিত থেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন, তিনি ছিলেন হচ্ছে ভারতের প্রথম ভারতীয় আইসিএস অফিসার। ওকে, প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে সত্যেন্দ্রনাথ ঠাকুর। যারা কম্পিটিটিভ এক্সাম পড়ে স্টার্টিংয়ে এই প্রশ্নটা বারবার আসে, তো মানে খুবই ইম্পর্টেন্ট নাকি প্রশ্নটা। ওকে, তো যাই হোক তো গানটি 1868 সালে ভারতীয় দ্বিতীয় হিন্দু মেলা এর অধিবেশন প্রথম সমবেত কণ্ঠে গাওয়া হয়। ওকে, এটিকে ভারতের অন্যতম প্রধান জাতীয় স্তরীয় বা জাতীয় সঙ্গীত মর্যাদা দেওয়া হতো। বাংলা পাশ্চাত্য স্টাফ নোটেশনের আদলে প্রথম আকরমাত্রিক সহলিপি বচন কারা করেন, সেটাকে দ্বিজেন্দ্রনাথ ও কি যতীন্দ্রনাথ ঠাকুর। এবার আমরা 4 নম্বর পার্টে চলে আসলাম, সেটাকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কি রবীন্দ্রসঙ্গীত। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে এবার আমরা পড়বো। ওকে, দেখ তো কী বলছে দেখ, রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক মোট কতগুলি গান রচনা করেছেন, 2232 আমি বলেছিলাম। রবীন্দ্রনাথ প্রথম গান ছিল কি 13 বছর বয়সে রচিত, সেই গানটার নাম কি, গানটার নাম ছিল হচ্ছে কি জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ। তার জীবনের শেষ গান ও মৃত্যুর কয়েকদিন আগে মুখে মুখে বলা, সেটা কি হে নূতন দেখা দিক আবার, খুব ইম্পর্টেন্ট। তিনি কেবল গান লেখেনি, প্রায় সমস্ত গানের সুর নিজে তৈরি করেছেন। তার গানের বাণী ও সুরের এমন মেলবন্ধন বিশ্বাস সাহিত্য বিরল। ওকে, খুবই ট্যালেন্টেড লোক ছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর গানের সংকলন গ্রন্থের নাম কি, সেটাকে গীতা বিতান। 3টি খণ্ডে ভাগ হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর গানের স্বরলিপি সংকলিত গ্রন্থের নাম কি, স্বরবিতান। ওকে, আর রবীন্দ্রনাথ সঙ্গীত সুরের উৎস অনুসারে প্রধানত কয়টি সিনেমা করা হয়েছে, 5টি, এটাকে ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুংরি, টপ্পা, লোকসঙ্গীত, ভাঙা গান। রবীন্দ্রনাথ কার কাছে ধ্রুপদের তালিম নিয়েছিল, যদু ভট্টের কাছ থেকে। ওকে, রবীন্দ্রনাথ মোট কয়টি ধ্রুপদের গান রচনা করেছেন, 79টি। রবীন্দ্রনাথ প্রথম আদি তব শক্তি গান কোন মূল গানের সুরে রচিত, সেটা কি প্রথম আদি শিবশক্তি।
রবীন্দ্রনাথ ধামার তালের অনুসরণে মোট কয়টি গান রচনা করেছেন? 14টি গান তিনি রচনা করেছেন। রবীন্দ্রনাথ খেয়াল ও ঠুংরি অনুসরণে প্রায় কতগুলি গান রচনা করেছেন? প্রায় 300টি গান রচনা করেছিলেন। অনন্তধারা বইছে ভুবনে গানটি কোন রাগের আশ্রয় রচিত? কি মালকোষ রাগের আশ্রয় রচিত, ঠিক আছে। রবীন্দ্রনাথ মোট কয়টি টপ্পা গানের রচনা করেছেন? কয়টি? তিনি প্রায় 39টি টপ্পা গান রচনা করেছেন, যার মধ্যে হিন্দি অনুসরণ করে 14টি এবং নিজস্ব শৈলীতে 25টি তিনি রচনা করেন। হৃদয় বাসনা পূর্ণ হলো গানটি কোন শ্রেণীর গানের দৃষ্টান্ত? সেটা টপ্পা গান। মূলত গানটি কি সৌরমিত্রার এক প্রচলিত হিন্দি টপ্পা মিয়াবে মানলো সেখান থেকে, ঠিক আছে। দেশি বা বিদেশির জন্য গানের সুর ভেঙে রবীন্দ্রনাথ যে গান রচনা করেছেন তাকে কী বলা হয়? ভাঙা গান বলা হয়, ওকে। পুরনো সেই দিনের কথা গান কোন বিদেশি লোকসঙ্গে রচিত? সেটা কি ওয়ার ল্যাং সাইন এটা লিখেছিলেন। কাজে অনুরাগে গানটি কোন আঞ্চলিক গানের সুর ভেঙে রচিত? সেটা কি কর্ণাটকী সুর। ভেঙে মোর ঘরের চেপে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন সুর? সেটা বাউল গান, ওকে। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরে অস্পষ্ট? সেটা ভাটিয়ালি সুর। রবীন্দ্রসঙ্গীত পূজা ও প্রেম পর্যায়ে প্রায় কতগুলি করে গান রচনা করেন? সেটা প্রায় কি 650 করে, ওকে। রবীন্দ্রনাথ বর্ষা ঋতু নিয়ে মোট কয়টি গান লিখেছেন? 115টি গান লিখেছিলেন। রবীন্দ্রনাথ বর্ষা ও শরৎ ঋতুর সঙ্গে যথাক্রমে কয়টি গান লিখেছেন? ও কি শরৎ ঋতু বর্ষা, সেটা কি বসন্ত শরৎ, সেটা কথা হচ্ছে কি 96 থেকে 30টি, ওকে। 96 থেকে 30টি। এবার কথা হচ্ছে যে পরের প্রশ্ন কী হয়েছে? পরাধীন ভারতের রবীন্দ্রনাথ মোট কতগুলি দেশাত্মবোধক গান রচনা করেছেন? 62টি দেশাত্মবোধক গান রচনা করেছেন। জনগণমন অধিনায়ক হয়ে আমরা আমার স্বর্ণবাংলা গানগুলি যথাক্রমে কোন দুই দেশের জন্য? একটা হচ্ছে ভারত আর একটা বাংলাদেশ। ভারতের জনগণমন আর বাংলাদেশ হচ্ছে সোনার বাংলা, আমার সোনার বাংলা। ভানু সিং ছদ্মনামে রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলী অনুসারে কয়টি পদ রচনা করেছেন? 22টি পদ তিনি রচনা করেছিলেন, ওকে। হে নূতন দেখ কি আরবার গানটির রবীন্দ্রনাথ কোন উপলক্ষে রচনা করেছেন? জন্মদিক উপলক্ষে। মরু বিজয়ের কেতন উড়াও গানটি কোন উৎসবে আনুষ্ঠানিক গান? সেটা হচ্ছে বৃক্ষরোপণ। বাংলা গানে রবীন্দ্রনাথ প্রচলিত সশিষ্ট মোট কত প্রকার তালের প্রয়োগ ঘটিয়েছেন? 25 প্রকার। রবীন্দ্রনাথের গানের প্রধান স্বরলিপিকার বা কান্ডারি কে ছিলেন? দীনেন্দ্রনাথ রায়, ওকে। কে ছিলেন? দীনেন্দ্রনাথ রায়। এবার আমরা পঞ্চকবি অন্যান্য কবি নজরুল গীতি পড়ব। দ্বিজেন্দ্রনাথ রায় গান কী নামে সমাধিত রচিত? দীনেন্দ্র গীতি, ওকে। দ্বিজেন্দ্রনাথ রায়ের প্রথম গীত সংকলন গ্রন্থের নাম কি? সেটা কি আর্যগাথা। দিলীপ কুমার রায় তার পিতা দ্বিজেন্দ্রনাথ রায়ের গানকে কয়টি ভাগে ভাগ করেছেন? 5টা। এটাকে পূজা, দেশ, প্রেম, প্রকৃতি, বিবির। কি পূজা, দেশ, প্রেম, প্রকৃতি, বিবির, ওকে। এগুলো করেছিলেন। দিলীপ কুমার রায় নিজের একজন খ্যাতনামা ও সঙ্গীত পণ্ডিতেরই অরবিন্দ সাধক ছিলেন, ওকে। যাই হোক, দেখো পরের প্রশ্ন কী বলছে? ধনধান্যে পুষ্প পড়া ও বঙ্গ আমার জননী আমার গান রচনা দ্বিজেন্দ্রনাথ রায়ের রচনা। কান্ত কবির নামে কে পরিচিত? রজনীকান্ত সেন, এটা আমি একদিন বলেছিলাম। রজনীকান্ত সেনের গীত সংকলন গ্রন্থ দুটি কী? একটা হচ্ছে বাণী এবং একটি কল্যাণী। বাণী 1902 এবং কল্যাণী 1905। মায়ের দম মোটা কাপড় মাথায় তুলে নিলে ভাই গানটি রচিত থাকে রজনীকান্ত সেন। তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায় গানটি কাল লেখা রজনীকান্ত সেন। উত্তরপ্রদেশ সেন মোট কতগুলি গান লিখেছেন? প্রায় 208টি গান তিনি লিখেছেন। 208টি গান তিনি লিখেছেন, 208টি। অতুলপ্রসাদ সেন গান কোন গ্রন্থে সংকলিত হয়েছিল? কাকলি, কয়েকটি গান ও গীতাঞ্জন, ওকে। এবার পরের প্রশ্ন কী বলছে? পরের প্রশ্ন বলছে এখানে আমাদের, সেটা কি বাংলা গানে সর্বপ্রথম সফলভাবে ঠুংরি ও গজলের শৈলীযুক্ত করেন কোন কবি? সেটাকে অতুলপ্রসাদ সেন। মোদের গরব মোদের আশা না মরি বাংলা ভাষা হয় ধর্মেতে ধীর কার রচনা? অতুলপ্রসাদ সেনের। কাজী নজরুল ইসলাম আনুমানিক মোট কতগুলি গান রচনা করেছেন? 3249টা। সবার থেকে বেশি গান ইনি রচনা করেছেন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখ আমি তোদের মোটামুটি 100টা প্রশ্ন পড়ালাম, আর থেকে 50টা প্রশ্ন। সেটা আমি এখন তোদের পড়াবো না, সেটা তোরা বাড়িতে পড়ে নিবি, এটাই তোদের হচ্ছে হোমওয়ার্ক। কারণ তো এখান সমস্ত প্রশ্ন পড়ে এবং সেগুলোকে মুখস্থ রাখা এবং যে ডিটেলসগুলো আমি দিচ্ছি এগুলো ভালোভাবে দেখে না। এখান থেকে যেটা মনে হবে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটাকে তোরা বাছাই করে নিতে হবে, ওকে। আর সেরকম মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, তো নিজের মতনকে রাখবি। দেন তারপরে বাদ বাকি একটা যে আমরা বলেছি তোদের যে সিলেবাস কমপ্লিট করার পরে লাস্ট 20 দিনে তো সেই লেভেলে কন্টেন্ট দেবো। তো সেখানে আমরা আবার এগুলো চর্চা করবো খুব শর্টভাবে, অল্প কিছু প্রশ্ন নিয়ে, এই 30-50টা প্রশ্ন নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট। তো সেটার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং WP এবং টেলিগ্রাম লিঙ্কে ঢুকতে হবে, যাতে তোরা ভালোভাবে ক্লাসগুলি পাই। দেখ আমাদের কোনো পেইড গ্রুপ নেই, কোনো পেইড PDF নেই যে আমি তোদের টাকা চাপো তার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে ঢুকতে বলছি, এমনটা না। আমরা করছি আমাদের মতন করে, যখন যেরকম হবে সেভাবে আমরা তাদের জানিয়ে দেবো, ওকে। ক্লাসগুলো করতে থাক, অনেক করিস ক্লাস, বাদ বাকি বলবো ভালোভাবে ক্লাসগুলো কর।
অ্যান্ড ক্লাসের থেকে ভালো কথা এই যে আমি অল ওভার যাতে সাহিত্যের বেড়ে পড়াবো, এই যে পিডিএফগুলো আমি তোদের দিব না, খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওগুলো অবশ্যই কালেক্ট করে নিবি, ওকে? কারণ এখানে দেখ বোঝার মতন কিছু নেই, এটা কোনো গল্প না যে আমি তোদের বোঝাবো। আর তোদের যে বিষয়গুলো মুখস্থ রাখতে হবে, ওকে? তো 100টা প্রশ্ন আমি করলাম, অলরেডি 50টা প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন 4টা করে ইম্পর্টেন্ট ডিটেলস রয়েছে। তো যদি 3টা করেও তোরা ফলো করিস, তাও মোটামুটি 150 প্লাস 3 দিয়ে গুণ করলে কত হয়? প্রায় 450 প্লাস প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে করে নিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা মাথায় রাখিস, ওকে? তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থাক, সুস্থ থাক, আর কি এটাই বলবো, ঠিক আছে?